বলবো যে আমরা অনেকবার অনেক দাবি তুলেছি। আমরা প্রথমে আমি বলবো যে যখন অনেকগুলো নারী নির্যাতন সারা ব্যাপকভাবে বাংলাদেশের সব জায়গায় যখন করা হয়, খুঁটিয়ে দেখা হলে দেখা যাবে এটার পিছনে অধিকাংশ সময় ৮০% সময় ভূমি এটার সাথে জড়িত। অ্যাসিডের যখন ঘটনা ঘটছিল সবাই ছিল যে হ্যাঁ অ্যাসিড নিক্ষেপ করছে, যে আমাকে প্রত্যাখ্যান, পুরুষ একজন বলেছে যে আমি তোকে বিয়ে করতে চাই, সে না করেছে, অ্যাসিড বেড়েছে। আমরা যে সকল কেসগুলো দেখেছি তার মধ্যে ৮০% কোনো না কোনো ভাবে ওই ভূমি কেন্দ্রে, তার বাবার ভূমি আছে, এই ছেলেটা বিয়ে করতে চাচ্ছে ভূমিটা দখল করার জন্য, পারিবারিক ভাবে সংঘাত আছে, সেখানে ওই নারীর উপর মেয়ের উপর অ্যাসিড নিক্ষেপ করে সে তার শেষ করে দিল। আমরা দেখলাম অ্যাসিড যখন এক সময় ৯৩-তে যখন অনেক বেশি হঠাৎ করে একটা জোয়ার চলে আসলো, যে ওই যে নূরজাহান ছাত্রছড়ার এদের সবার ব্যাপারে যে ফতোয়া দেওয়া হচ্ছিল, আর ফতোয়া দিয়ে তাদেরকে ঢিল মারা হচ্ছিল শরিয়া আইনের মোতাবেক। আন্দোলন একটা বড় হয়েছিল, যেটা পরে ওটা বন্ধ হতে পেরেছে। আমরা দেখেছি যে ওই মূল কারণ শুধু সে আর একটা বিয়ে করেছে আর কি দখল করতে চাচ্ছে সেটা না, ছাতক ছড়ার মূল কারণ যেটা সে সিলেটে হয়েছিল প্রথম নূরজাহানের ঘটনা, সেখানে নূরজাহান দ্বিতীয়বার যাকে বিয়ে করেছিল সেই ছেলেটা সবাইকে সংগঠিত করে একটা টিলা, খাস টিলা দখল করেছিল। সেখানে ওই যে চেয়ারম্যান আর যে জোরদার, সে এটাকে নিয়ে করে ওই নূরজাহানের উপর ফতোয়া দিয়ে তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, যেটাতে নূরজাহান আত্মহত্যা করলো। তো আমরা দেখছি যে যত নারীর উপর নির্যাতনের মধ্যে অনেকটা ক্ষেত্রে এই ভূমি কেন্দ্রিক বিষয়টা চলে আসছে। তো আসলে নারী যখন নারীর আন্দোলনের কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা ভূমিটাকে আলাদা দেখবো না। ভূমি পুরুষের সাবজেক্টটা, ভূমি সবার সাবজেক্ট, কিন্তু যারা ভূমি নিয়ে কাজ করছে যে সকল সংগঠন, তাদেরকে নারী দৃষ্টিভঙ্গি যদি না থাকে, নারীর বিষয় যদি না দেখে থাকে, তাহলে কিন্তু এটা আমি আদিবাসী বলি, এটা আমি যাই বলি, এখানে আমাকে একটা নারী দৃষ্টিভঙ্গি বা নারী দৃষ্টিতে দেখা বিষয়টা আনতেই হবে। কেন আমরা দেখছি যে সে যেখানেই থাকুক না কেন তার আর এক ধরনের একটা নির্যাতন চলে, বৈষম্য থাকে। আমি আর এটা বড় করে বিশ্লেষণ করব না, কোনোদিন চাইলে আমি এটা বিশ্লেষণ একদিন সবাইকে নিয়ে করতে পারি, কিন্তু বিশ্লেষণ যথেষ্ট আছে যে কোথায় কোথায় প্রত্যেক ক্ষেত্রে। আমরা একটা জিনিস যেটা হচ্ছে যে অধিকাংশ, যেটা আপনাদের গবেষণাও চলে আসছে, যে উত্তরাধিকারের ব্যাপারেই তারা ভূমিটা পায় নারীরা। তো সেটা যে পাওয়ার কথা, পায় তো না, পাওয়ার কথা, কিন্তু পায় না। এটার মূল বৈষম্য হচ্ছে একটা তো সামাজিকতা, পুরুষতান্ত্রিক মানসিকতা, সমাজ, পরিবার সব কিভাবে দেখে, নিয়ন্ত্রণ, সম্পত্তির উপর নিয়ন্ত্রণ, সম্পদের উপর নিয়ন্ত্রণ। আমরা 70-80 দশক থেকে ফাইট করেই যাচ্ছে যে আমাদের অভিন্ন পারিবারিক আইন দরকার। অভিন্ন পারিবারিক আইন মানে, যেটা ভারতেও আছে আর বিভিন্ন দেশে আছে, যে তার পরিবারের সবকিছু মেনে নেয়, ধর্মের নিয়মও মেনে নেয়, সে তার জন্য ওই পারিবারিক আইনটা দরকার নাই। কেন সে মেনে নিচ্ছে, সেটা চ্যালেঞ্জ করছে না, সেটা নিয়ে বলছে না আমি আমার অধিকারটা পাচ্ছি না কেন। কিন্তু যে তার অধিকার সম্পর্কে সচেতন আর চাচ্ছে, সে কেন পাবে না, তখন সে অভিন্ন পারিবারিক আইন ব্যবহার করতে চাইবে। এটা তখনও বলা হয়েছিল। আমাদের যারা ধর্মীয়, মুসলিম ধর্মীয় যারা আছেন, ওনারা তো খেপে গেছে, আর হিন্দু পুরুষরাও খেপে গেছে। এবং একটা এত হাস্যকর একটা যুক্তি উঠিয়েছে যে হিন্দু নারী যদি সম্পত্তির অধিকার পায়,
তারা মুসলমান পুরুষকে বিয়ে করবে। আচ্ছা, মানে এতটা, মানে আমি আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেছি যে দাদা আপনার একটুকু আপনার নিজের প্রতি কোনো আত্মসম্মান বোধ নাই? আপনি মনে করেন আপনি এত বাজে যে একজন মেয়ে আপনারই ধর্মীয় একজন মেয়ে সে যে কোনো তার ভিন্ন ধর্মকেও বিয়ে করবে কিন্তু আপনাদের বিয়ে করবে না, কারণটা কি? আপনি এইভাবে দেখেন না কেন, যে কেন এরকম? তো আসলে যেটা হচ্ছে যে তারাও কিন্তু খেপে গেছে। তখন তো এরশাদের আমল, সেটা শুনেইনি, বারবার করা হচ্ছে। 2024-এ পরে 25-এর বোধহয় জানুয়ারি না ফেব্রুয়ারিতে নারী কমিশন, যে প্রথমে তো 6টা কমিশন করা হয়েছিল, তারপরে আরো 5টা কমিশন, 11টা কমিশন হয়েছে। কমিশনের বিরুদ্ধে যে রাস্তায় নেমে যে এই ধরনের জঘন্য করা আর এটাকে গ্রহণ করা, সরকার এটা চুপচাপ থাকা মানে এটাকে গ্রহণ করা, অন্য কোনো কমিশনে করেনি। তো নারী কমিশনের এমন কি ছিল যে পুরো কমিশনকেই বাদ দিতে হবে, কমিশনের সদস্যদেরকে এখান থেকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দিতে হবে? মানে কারণটা কি? আমি দেখেছি যে 3টা জায়গায় তাদের আপত্তি। ওরা বলেনি 3টা জায়গায়, তারা বলছে কমিশন না। একটা হলো অভিন্ন পারিবারিক আইন, এটাই ছিল মূল আসলে। দ্বিতীয় হলো যে ওরা যৌনকর্মীকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা তো একদম খেপে গেছে পুরা। আর তৃতীয়টা হচ্ছে যে নারীর আসন সংরক্ষিত থাকবে কিন্তু সরাসরি নির্বাচনে করতে হবে, 300 পুরুষ 300 নারী। তো এইগুলা এখন আলোচনা তো করা যেতে পারে, এই যে প্রত্যাখ্যান করা আর এটাতেও চুপচাপ থাকা আর ঐক্যমত কমিশনে নারীর বিষয়টা আনাও হবে না আর আমরা পিছিয়েই যাব, তো এইটাই বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ এখনো নারীকে মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে গ্রহণ করতে ভয় পায়। আমি তো সোজা বলে দিব যে গ্রহণ করে না সেটা না, তারা ভয় পায়। ভয় না পেলে কেন করবে না? নিয়ন্ত্রণ করতে চায়। তো আমাদের এখন সময় এসেছে যখনই সুযোগ পায় ইস্যুগুলো ওঠানো। হুদা ভাই জানে যে এক সময় ছিল যে খাস জমি যাই হয় এটা ভূমিহীনদের মধ্যে বিতরণ হবে। হুদা ভাইয়ের সাথে আমাদের পরিচয় হলো এই খাস জমি বিতরণের নীতিমালা তৈরি করার 27 মানে না নীতিমালা তৈরি করার পদক্ষেপে। সেখানে আমরা যখন চিল্লাচিল্লি করলাম যে নারীও পাবে, ভূমিহীন নারীও তো আছে, তখন বলে সক্ষম পুত্র সন্তান। তো আমরা যাই হোক, যেখানে আমরা কাজ করছি সংগঠনগুলো শক্তিশালী ভাবে বলে আমাদের সক্ষম পুত্র সন্তান নয়, আমরা জমিটা আমরা দখলে রেখেছি, খাস জমি। এই খাস জমি আমরা ছাড়ছি না, এটা আমরা চাষ করে যাচ্ছি। আমাদের 6 বার 7 বছর আমরা এখানে ফসল ফলাচ্ছি। এখানে পুত্র সন্তান আমার নাই, সক্ষম। তো এখানে কোন ভিত্তিতে আপনারা দিবে না, তারা অনেক জায়গায় পেয়েছে। তো তার মানে আবার ওই সংগঠন আর সচেতনতা আর স্পষ্ট ভাবে। কিন্তু এই যে পিছিয়ে যাচ্ছে, এই জমি ভূমিহীনদের দেবে না আর ভূমিহীন নারীদের দেবে না, একটা জিনিস করেছিল যে যেটা দেবে সেটা স্বামী স্ত্রী উভয় নামে দিবে। স্ত্রী জানেও না যে তার নামে দেওয়া মানে যে তার নামে দেওয়া। তাকে বলা হচ্ছে তুমি আমার স্ত্রী হিসাবে পাচ্ছ, আমি তোকে তালাক দিয়ে দিলাম, এখন তুমি আমার স্ত্রী না, এটাতে তোমার জমি নাই। যেটা হুদা ভাই বললেন যে আগে এটা ছিল মানে কাগজে নাই, কিন্তু বাস্তবে এটাই চলছে। বাস্তবে এখনো যেখানেই স্বামী আর স্ত্রীর নামে আছে, স্ত্রী চলে গেলে বলে দেয় বা স্বামী চলে গেলে তখন বলে দেয় যে এটা নাই। তো অনেক কথা আছে এই ব্যাপার নিয়ে। আপনাদের এই গবেষণা জন্য ধন্যবাদ। আরো গবেষণা দরকার, আরো অনেক নারী এবং ভূমি অধিকার নিয়ে যত কথা বলতে পারি, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা আমাদের সেমিনার করা দরকার, যে প্রত্যেক নারী, প্রত্যেক
যে গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তাদের বিষয়গুলো নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে। আমার আজকে একটা নতুন জানা হলো, কেন আমরা যখন অভিন্ন পারিবারিক আইন নিয়ে আলোচনা করছিলাম, তো বৌদ্ধরা বললো যে তাদের যেহেতু কোনো গ্রন্থে আলাদাভাবে নাই, তারা হিন্দু পারিবারিক আইন দ্বারাই পরিচালিত। তো এই যে বার্মিজ বুদ্ধিস্ট ল, এটা হবে রাখাইনদের জন্য। এটা আজকে আমি জানলাম, কেন আমি যে বুদ্ধিস্টদের সাথে কথা বলছিলাম, তারাও বলছে যে কেন হিন্দুদের দ্বারা, তোমরা তো বুদ্ধিস্ট তো নট হিন্দু, তো কেন হিন্দু ল দ্বারা পরিচালিত হবে? আর ভারতে এত হিন্দুত্ব, একটা বিশাল দেশ যেখানে হিন্দুত্ব ছাড়া আর কিছুই দেখা যায় না, সেই দেশ তারা কত পরিবর্তন করে ফেলেছে তাদের হিন্দু পারিবারিক আইন। আর আমাদের হিন্দুরা মনে করছে যে একটু পরিবর্তন করলে শেষ হয়ে যাবে। খুদাভাই যেটা বলেন যে অনেক মুসলিম দেশে, আমরা এটা সব দেশগুলোর জায়গা থেকে নিয়ে আসছিলাম, যারা মুসলিম পারিবারিক আইন, বিশেষ করে উত্তরাধিকার আর অনেকগুলো পারিবারিক আইনের বিষয়গুলো পরিবর্তন হয়েছে, তো সেখানে এরা বলছে যে না, কিন্তু আমরা এটা পারবো না। কারণ কি? এত ইনসিকিউরিটি কিসের জন্য? এত আমি ভীতি, মানে আমার একেবারে নিজের উপর কোনো আস্থা নাই যে এত ভয় পায় একটু ছোট্ট একটা পরিবর্তন আনার জন্য। অন্য সব পরিবর্তন আনি, আমরা তো ধর্ম দিয়ে আমাদের ফৌজদারি আইনও পরিচালনা করি না, বাণিজ্যের আইনও পরিচালনা করি না ধর্ম দিয়ে, সেটা তো করি না। তখন তো শরিয়া আইন আনি না। ব্যবসা বাণিজ্য করার সময়, ব্যাংক করার সময় তো শরিয়া আইন আনা হয় না। তো এইগুলো যদি না আনা হয়, হঠাৎ করে খালি পারিবারিক আইনে কেন আমি জোর করে নিয়ে আসবো? এবং যে সকল, মনে হয় যে নারী বিষয়ে যেটা আছে, যে যত সম্পদ আছে সেখানে অভিগম্যতা এবং নিয়ন্ত্রণ নারীর কিভাবে নিশ্চিত করা যায়। 50% আমরা অর্ধেক জনসংখ্যা, আমাদের কিভাবে নিশ্চিত করা যায়, এটা খুবই প্রয়োজন। এটা নিয়ে আমাদের বারবার অনেক কথা বলতে হবে। সকলকে ধন্যবাদ আমাকে রাখার জন্য।